বুঝতে পারছি। ফজলুর রহমান ভাই, আমাকে কি একটু বলতে পারেন নাকি যে ধরেন আমরা জানি যে বিএনপি এরই মধ্যে জানিয়ে দিয়েছিল যে তারা মানে তারা ইনক্লুসিভ। আমি আজকে মির্জা ফখরুলের বক্তব্য শুনছিলাম, আমি রিজভী ভাইয়ের বক্তব্য শুনছিলাম, তারা কিন্তু ইনক্লুসিভ রাজনীতির কথাই বলছে। তো এই ছেলেপেলেরা যে এই হাসনাত নাহিদরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছে, কারণটা কি এবং আপনারা বিএনপি কি মনে করছেন, যদি আরো একবার একটু স্পষ্ট করতেন। আমি বিএনপির এইদিকে যে অবস্থানটা দেখছি, যে স্ট্যান্ড নিয়েছে, সেটা খুব আদর্শী স্ট্যান্ড। তারা প্রথম থেকে বলে আসছে কোনো শক্তিকে, কোনো রাজনৈতিক শক্তিকেই নিষিদ্ধ ঘোষণা করে আইনগতভাবে তার রাজনীতি বন্ধ করা যায় না। এমনকি যখন জামাত শিবিরের রাজনীতি বা শিবিরের রাজনীতি বন্ধ করে দিয়েছিল, তখনও আমরা এটার প্রতিবাদ করছি যে না, রাজনীতি নিষিদ্ধ করা কোনো সমস্যার সমাধান নয়। ঠিক তেমনি আজকেও বিএনপি তাই মনে করে যে রাজনীতি একটা দলকে নিষিদ্ধ করা এটা সমাধান নয়। কিন্তু এইটাও আবার বিএনপি মনে করে, আমি যতটুকু বুঝলাম বিএনপির মধ্যে আবার এটাও আছে যে বিএনপি মনে করে কাউকে জোর করে যাতে এখানে চাপিয়ে দেওয়া না হয়। আর আমি মনে করি যে এখানে সবার জন্য, আমার ধারণাটা শুনেন, এখানে সবার জন্য দোয়ার উন্মুক্ত করা উচিত। এবং দোয়ার উন্মুক্ত করলেও আওয়ামী লীগ 5ই আগস্ট কেন্দ্রিক যে অবস্থানে চলে গিয়েছে বা গিয়েছিল, সেখান থেকে আর নর্মাল পজিশনে আসতে তাকে অনেক সময় নিতে হবে। কিন্তু তার জন্য জোর করে দরজাটা বন্ধ করা যাবে না। আমরা মনে করি, যেমন আমি মনে করি যে ঠিক আছে, তাদেরকে গিয়ে যদি আমরা ওয়েলকাম করে নিয়ে আসি, একটা এলাকাতে আনিসুল, আমি বেশ কিছুদিন পরে তাকে উদাহরণ দিয়ে বলছি যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেবকে যদি বলি যে ঠিক আছে, আপনাকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হইলো, আপনি ইলেকশন আইসে গিয়ে কসবা এবং আখাউড়াতে দাঁড়ান, সেইখানে আশুগঞ্জের বৃষ্টিটা পার হইতে তার বুকটা অনেক সময় কাঁপবে যে আমি ওখানে যাবো কিনা। অবস্থাটা এইরকম। আবার এইরকমও আছে, আমি সব সময় কথাটা বলছি যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করতে চান, আওয়ামী লীগের তো সর্বশেষ 43% ভোট ছিল। সেই 43% ভোট তো বাংলাদেশের প্রায় অর্ধেক। 2008 সনের কথা আমি বলছি, 43% ভোট ছিল। ধরেন 10% ভোট যদি আমি ছেড়ে দিই, তাও তো 30-33% ভোট আওয়ামী লীগের আছে। সেই 30-33% ভোট তো একটা রাজনৈতিক শক্তির জন্য একটা মস্ত বড় ফ্যাক্টর, একটা দেশের জন্য ফ্যাক্টর। এবং এই 30% লোককে বাদ দিয়ে কি এই দেশে আপনি সাধারণ ইলেকশন করবেন? এবং সেই সাধারণ ইলেকশন কি দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে? আমরা কি এমন একটা জাতি বা দেশ, যে দেশ বা জাতি পৃথিবীর থেকে একদম বিচ্ছিন্ন? আমরা কি মঙ্গল গ্রহে বসবাস করি? আমরা কি ঊর্ধ্বলোকে বসবাস করি, চৌথ আসমানে, যে পৃথিবীতে আর কেউ নাই, শুধু আমরা আছি? সারা পৃথিবী কি দেখছে না এই দেশে 5ই আগস্টের আগে কি হয়েছে এবং 5ই আগস্টের পরে কি হচ্ছে? এখন যদি আমরা আবার বলি যে না, শুধু আমরা আর মামুরা মিললে একটা ইলেকশন করবো আর কাউকে আসতে দেব না, তাহলে সারা পৃথিবী থেকে জিনিসটা গ্রহণযোগ্য হবে? এবং আমাদের শক্তি কি এই লেভেল পর্যন্ত আছে, যে লেভেলে আমরা সারা পৃথিবীর সমস্ত ইচ্ছা অনিচ্ছাকে অ্যাভয়েড করে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা বাংলাদেশে থেকে করতে পারবো? যেখানে রোহিঙ্গাকে খাবার দিতে হইলে আমার তাদের হেল্পের উপরে, তাদের সহযোগিতার উপরে প্রত্যেক দিন নির্ভর করতে হয়। যেখানে আমার রাষ্ট্র চালাইতে হইলে প্রতিদিন আমাকে বিদেশের সবকিছুর উপরে নির্ভর করতে হয়। সেইখানে আমরা যদি মনে করি যে শুধু আমরা এই দেশে আমাদের ইচ্ছা মতো রাষ্ট্র চালাবো, পৃথিবীর কোনো কথা শুনবো না, তাহলে পৃথিবী তো আমাদেরকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এবং আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী হোক আর বাংলাদেশের সুস্থ মানুষ হোক, সুস্থ মানুষের চিন্তা হলো আমরা পৃথিবীকে ছাড়া বাঁচতে পারবো না। আমাদের পৃথিবীতে এখন যে অবস্থা আছে, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, ইন্ডিয়া, চীন, সমস্ত পৃথিবীকে ধরেই আমি কথাটা বলছি, মধ্যপ্রাচ্য সবকিছুকে ধরেই আমরা বলছি যে আমরা বিচ্ছিন্নভাবে বসবাস করতে পারবো না। এবং সেই পরিকল্পনাকে বাদ দিয়ে সামরিক বাহিনী বলেন, শুধু সামরিক বাহিনী তো হলো আমাদের মুক্তিযুদ্ধের বা আমাদের সার্বভৌমত্বের প্রতীক।
তারা আমাদের ইচ্ছা এবং পৃথিবীর ইচ্ছাটাকে প্রতিফলন ঘটায়। এই যে প্রধান সেনাপতি জনাব ওয়াকারুজ্জামান, উনার মুখ দিয়ে কথাটা উনি বলতেছে, এটা তো উনার কথা না, এটা তো উনার কথা না, এটা উনি জাতিসংঘের কথা, এটা আমেরিকার কথা, এটা দক্ষিণ আফ্রিকার কথা, এটা আমার শান্তি বাহিনী যে গেছে সারা পৃথিবী ব্যাপী বাংলাদেশের গরিব মানুষের সন্তানেরা শান্তি রক্ষা করে, বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা আমদানি করে বা নিয়ে আসে, নিজের পেট চালায়, বাংলাদেশকে চালায়, উনি তো তাদের সবার মুখপাত্র হিসেবে কথা বলতেছে। কিন্তু স্যার যে ওই যে হাসনাত এবং নাহিদরা যে কথাটা বলতেছে, এইটা তো মনে হইতেছে যে উনার সঙ্গে তাদের ব্যক্তিগত একটা যুদ্ধ হইতেছে বা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করতেছে, যেটা আমাদের সার্বভৌমত্ব বিরোধী। কথাটা খুব ক্লিয়ার, কারণ তার তো সারা পৃথিবীর বাস্তব অবস্থাটা বুঝে কথাটা বলতেছে। আমাদের সার্বভৌমত্বের প্রতীক যারা, তারা এই জায়গাতে আমাদেরকে বুঝতে হবে। এখন আবার দেখতেছি একজন বলছিল আওয়ামী লীগকে মাফ করে দিলাম, প্রথম খুব সমালোচনা হয়েছিল একটি দলের সভাপতি বা আমির। আজকে আবার উনি দেখলাম কিছু কথা বললেন, সব কথা আমি ধরবো না। উনি বললেন যে 54 বছর আগে কি এই কারণেই আমরা মুক্তিযুদ্ধ করছিলাম। উনি কবে কবে মুক্তিযুদ্ধ করছিল? কবে উনি কবে কবে মুক্তিযুদ্ধ করছিল? উনার পূর্বপুরুষরা যারা জামাত করত, তারা তো এই দেশে সশস্ত্র ভাবে আলবদর রাজাকার আলসাম সৃষ্টি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা চিরদিনের জন্য অস্তমিত করতে পারে, তার জন্য তারা সাধারণ মানুষকে হত্যা করেছিল, মা বোনদেরকে ধর্ষণ করেছিল, বাড়িঘর পুরে ছারখার করেছিল, এবং যখন মনে করেছিল যে যুদ্ধের জয় বাঙালিদের জন্য স্বাধীনতা অবশ্যম্ভাবী, তখন তারা 10 থেকে 16 তারিখ পর্যন্ত বাংলার সুসন্তান বুদ্ধিজীবীকে হত্যা করে বাংলার মস্তিষ্ক শূন্য করে দিয়ে গিয়েছিল। এখন উনি যদি বলেন যে 54 বছর আগে কি আমরা এই কারণে যুদ্ধ করছিলাম, তাহলে তো আমার বলতে হয় একই কথা শুনি আজ মন্থরার মুখে। এই কথাটা বলা ছাড়া তো আমার কোনো পথ নাই। উনি যদি বলে 54 বছর আগে কি আমরা এই কারণে মুক্তিযুদ্ধ করছিলাম, এখন উনার মুক্তিযুদ্ধ কোনটা, এটা আমাকে জিজ্ঞাসা করতে হবে। আমি তাই মনে করি বাংলাদেশ এখন সুস্পষ্ট কথা হলো এইখানে একটা ডেমোক্রেটিক সিচুয়েশন সৃষ্টি করা। এইটা নিজে ইউনূস সাহেব এইটাকে উৎসাহিত করছে, নিজে একটা দল করছে। ছেলেরা যখন বলছে আমাদেরকে কারা চিনে কারা জানে, আমরা কেন রাজনৈতিক দল করব, ইউনূস সাহেব বলছে তোমাদেরকে সবাই চিনে, এবং বিদেশে গিয়ে বলছে আমি ছাত্রদেরকে দিয়ে একটা দল করাবো। এবং এখানে আসার পরে উনি তাদেরকে উৎসাহিত করছে দল করার জন্য। এবং উনার যে পিএস তাকে বলে প্রেস সেক্রেটারি যেদিন নাহিদ ইসলাম পদত্যাগ করে দেখা করতে গেছে, ইউনূস সাহেবের সাথে পদত্যাগ করতে গেছে, সেই দিন তার প্রেস সেক্রেটারি বলছে আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, হাত নাড়া দিয়া। এই যে বাংলাদেশের অবস্থা, এই যে ছেলে খেলা চলছে একটা দেশকে নিয়ে, 26 বছরের একটা ছেলেকে বলা হয় সে হবে বাংলার প্রধানমন্ত্রী। যারা যদি ইউনূস সাহেব পুলিশ না দেয়, নিজের বাড়িতে যেতে পারবে না মাকে দেখার জন্য পুলিশ ছাড়া। আমি তো চ্যালেঞ্জ করলাম, নিজের বাড়িতে যেতে পারবে না। আর আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নিবে না। জামাত আমির কথাটা যে বলছে, উনি উনার কথাটা বলতে পারে, কিন্তু আওয়ামী লীগ উনি যত ভোট পাবে একদম ফ্রি ছেড়ে দিলে বাংলাদেশে সর্বোচ্চ, বুঝছেন? আওয়ামী লীগ মরে গেলে কিন্তু তার 25% ভোট আছে এখনো। কাজে জনগণ কোনটা, এটা তো জামাতের আমিরের একটু বোঝা দরকার। জনগণ মেনে নিবে না। আপনি বলতে পারেন আন্দোলনের যারা শক্তি ছিলেন, সেই আন্দোলনের শক্তি কি আপনারা নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পেরেছেন? 5ই আগস্টে যে আপনারা স্লোগান দিয়েছিলেন, মায়ের সন্তান যে কারণে রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, 5ই আগস্টে তো আপনি স্লোগান দিয়েছিলেন এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। আমি তো সেই আন্দোলনে আপনাদের পক্ষে ছিলাম। আমিও তো বলেছিলাম শেখ হাসিনা যাক, প্রয়োজনে অন্য যা কিছু আসুক। শেখ হাসিনা গেল, তারপরে গত 7 মাসে আপনারা যা করেছেন, 1 নম্বর কথা হলো আপনারা তো বাংলাদেশের অস্তিত্বে হাত দিয়েছেন। অস্তিত্ব, যে সন্তানকে আপনারা স্বীকার করেন না তাকে জারজ বানায় ফেলতেছেন। আপনারা বাংলাদেশকে জারজ বানায় ফেলতেছেন। আপনারা বলতে 47 আর 24 নাকি মুক্তিযুদ্ধ, 71 নাকি ভাইয়ে ভাইয়ে গন্ডগোল। ওই দিনও নাহিদ ইসলামরা যে পার্টিটা করছে, সেই পার্টির ম্যানিফেস্টোতে লেখছে
যেটা নাকি ৭১ নাকি জনযুদ্ধ আছিল। আর এই জনযুদ্ধ তো বলা হয় ব্যাপকভাবে, তো রিয়েল হইলে মুক্তিযুদ্ধ ছিল। সেই মুক্তিযুদ্ধ যারা স্বীকার করে না, তার দেশকে যারা কিসের কি করবেন আপনারা, যারা আপনারা বলতে চান জনযুদ্ধ, এইটা বোধহয় বলে আপনার জাসদ বামপন্থীরা বলে। তারা ওই জনযুদ্ধ আবার দেখেন, তারা যে কতগুলা সুন্দর সুন্দর কথা শুনছে, এই ছেলেদেরকে দিয়ে আমার শ্রুতলিপি লেখানি দরকার। আমরা 4-5 পড়তাম সময় প্রাইমারি স্কুলে, মাস্টাররা আমাদেরকে দিয়ে লেখাইতো গরুর রচনা লেখো। এই ছেলেদেরকে দিয়ে গরুর রচনা লেখানো দরকার। জনযুদ্ধ কি, বামপন্থীরা কেন বলতো, ইনকলাব জিন্দাবাদ কি, কেন ইনকলাব জিন্দাবাদ 1921 সনে কমরেড মুজাফর আহমদরা কমিউনিস্ট পার্টি করে সময় দিছিল। এই ছেলেদেরকে তো শিক্ষা দেওয়া উচিত এইগুলা। হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক, হ্যাঁ, কেন ফ্রান্সের সেকেন্ড রিপাবলিক কেন হয়েছিল চতুর্দশ লুইকে পরাজিত করিয়া, কেন কেন ছেলেরা বলে গণপরিষদ, গণপরিষদ কাহাকে বলে, ইহা কত প্রকার ও কি কি, এইগুলো তো এই ছেলেগুলা তো সুন্দর সুন্দর শব্দ শুনছে, কিন্তু এইটার যে ভাষার বাইরে যে এইটার যে বিশালতা, সেই বিশালতা তো ছেলেরা বুঝে না। বুঝে না বলেই তো আজকে আমাকে বলতে হয় এইসব কথা বলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে, অনির্বাচিত ক্ষমতাকে কুক্ষিগত করে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার জন্যই ইউনূস সাহেব নিজেই পেশটা লাগাইছে বাংলাদেশে। এখন যা শুনতে এই পেশ তো হওয়ার কথা না। ইউনূস সাহেব এখন ডিক্লারেশন দিক যে ইয়েস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে ইলেকশন হবে, এমনকি তার ডিসেম্বর যে বলছে এইটাই ক্লিয়ারলি দেখ এবং রুট ম্যাপ এখনই ঘোষণা করুক যে ইলেকশন হবে। আমার কোনো দল নাই, আমাদের কোনো দল নাই, যে দুইটা ছেলে বৈশা আছে এখানে লুক্কায়িত ভাবে, এবং তাদের যে গডফাদার যারা দুই একজন আছে, আমরা নাম বলে দিব, এরা হলো তাদের গডফাদার, এদেরকে যারা সৃষ্টি করছে এদেরকে মন্ত্রিসভা থেকে বাদ দিবে। রিয়েল নিরপেক্ষ মানুষ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ইউনূস সাহেব গঠন করবে। ইউনূস সাহেব আমি বললাম রিয়েল তত্ত্বাবধায়ক সরকার। এত অনেকটা সীমিত হয়ে যাবে আজকের পরে। আর ইউনূস সাহেব যদি মনে করে নিজে চালাইবো এদেরকে নিয়ে এবং ক্ষমতা কুক্ষিগত করব, আমি বললাম ওই ছেলেটার কথা, এই দেশে তারা সিভিল ওয়ার সৃষ্টি করতে চায় এবং এই দেশে সিভিল ওয়ার হইতে বাধ্য, যেটা আমি চাই না। আমার এই বয়সে আমি এই দেশে গৃহযুদ্ধ চাই না। আল্লাহ বাংলাদেশের মানুষকে মাফ করো, এটা গৃহযুদ্ধ চাই না। কে মরবো কে বাঁচবো জানি না, গৃহযুদ্ধ তো হইতেছে। সিরিয়াতে দেখতেছি কত লাখে লাখ লোক মরছে। সিরিয়াতে দেখলাম জয় পরাজয়ের পরে এখন প্রত্যেক ঘরে ঘরে প্রতিদিন 1000-1500 করে লোক মারা যাচ্ছে। এই গৃহযুদ্ধ আমি চাই না তো। আমি দেশ আফগানিস্তান হোক এটা চাই না তো। এটা সিরিয়া লেবানন হোক, এটা ইরাক হোক, এটা মধ্যপ্রাচ্যের সেই দেশ হোক যে দেশে মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নাই, গোলামির জিঞ্জিরে আবদ্ধ মানুষ, আমি তো সেই দেশ চাই না। আমি তো সেই দেশ চাই না যে দেশে শুধু ধর্মের নামে ব্যবসা হয়। এই দেশটা তো আমি চাই না। চাই না বলে আমি তো চাই ইউনূস সাহেব আপনি যান, যত তাড়াতাড়ি পারেন আপনি যান, একটা তত্ত্বাবধায়ক সরকার আসুক, একটা ইলেকশন।